হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমবিআই ও ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসির মোটর ভেহিকেলের যে পরীক্ষা রিসেন্টলি হয়তো 22 নভেম্বর পরীক্ষাটা হয়ে গিয়েছে, তার যে কোশ্চেন্স, তার মধ্যে থেকে ম্যাথের যে কোশ্চেন্সগুলো ছিল 25টা কোশ্চেন্স, তার সলিউশন। কেউ এক দুজন কমেন্ট করেছিলে আমাকে বারবার করে যে এই কোশ্চেন্সের সলিউশনটা দিতে, যদি আমি জানতামই না যে পরীক্ষাটা হয়েছে। তো তোমরা আমাকে জানিয়েছো, তো সেই জন্য ভাবলাম যে না, ঠিক আছে, আমি সলিউশনটা প্রোভাইড করে দিই। তো এখানে মোট 25টা কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেন্সগুলো সলিউশনস আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রোভাইড করে দিচ্ছি। যারা পরীক্ষাটা দিয়েছো তারা এখান থেকে সলিউশনসগুলো দেখে নিতে পারবে, এবং অন্যান্য যারা ডাব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকো তারাও ভিডিওটাকে দেখো, তাহলে এখান থেকে হতে পারে ইন ফিউচার কোনো না কোনো এক্সামে তোমাদের হেল্প হতে পারে। তো যে প্রশ্নগুলো সেখানটা এসেছিল ডাব্লিউবিপিএসসি এমবিআই নন টেকনিক্যাল যে পরীক্ষাটা 22 নভেম্বর হয়তো হয়েছে, তো সেখানে যে কোশ্চেন ছিল 76 নাম্বার কোশ্চেন, আমি যে কোশ্চেন পেপারটা পেয়েছি সেখান থেকে বলছে rupees 820 is divided among ABC so that A is to B 3:4 and B is to C 3:5, then B gets 820 টাকা ABC এর মধ্যে এই অনুপাতে ভাগ করলে B কত পাবে। তো এখানে আমাদের দেখো ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এখানে ABC এর অনুপাত দেওয়া নেই, আমাকে A আর B এর অনুপাত 3:4 আর B ও C এর অনুপাত 3:5 দেওয়া আছে। তো আমরা জানি যে এরকম থাকলে আমরা রেশিও কিভাবে বের করি, 4 5 20, 4 3 12 আর 3 3 9। এটা হয়ে গেল এ বি আর সি এর মিলিত রেশিও। তো তিনজনকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে 20 30 32 48 41 ইউনিট। এটাই হচ্ছে আমার টোটাল টাকা, অর্থাৎ 820 টাকা। এটাই হচ্ছে 41 ইউনিটের মান। 41 ইউনিট মানে যদি 820 হয় তাহলে বি পাচ্ছে 12 ইউনিট। 12 ইউনিটের মান কত হবে? 41 2 82, 12 2 24, অর্থাৎ 240 টাকা পাচ্ছে কে বি। এটার অ্যান্সার হবে 240। Out of 745 students, maximum are to be arranged in such a way that the number of rows is equal to number of columns. If 16 students were left out after the arrangement, the number of row কত হবে? 745 জন ছাত্রকে এমনভাবে আমি সাজাবো যাতে রো যতগুলো হয় কলামও ততগুলো হয়। এবার দেখা গেল 16 জন স্টুডেন্ট বা অবশিষ্ট থেকে গেল এইভাবে সাজাতে গিয়ে, তাহলে 16 জনকে যদি আমি এখান থেকে বাদ দিই আমি পাচ্ছি 729, অর্থাৎ 729 জন স্টুডেন্টকে বর্গাকারে সাজানো গেল। রো কলাম, রো আর মানে সারি এবং কলাম যেটা আমাদের, ঠিক আছে, স্তম্ভ যদি সমান হয়ে যায় তার মানে আমাদের একটা বর্গাকার ছবি তৈরি হবে। তো আমাদের বলছে তাহলে প্রত্যেক রো কতগুলো ছিল, তো এটার আমাকে করে দিতে হবে বর্গমূল। 729-এর বর্গমূল হয় 29, অর্থাৎ এরকম হচ্ছে গল্পটা যে 29টা এরকম লাইন এইভাবে করে, আবার এইভাবেও 29টা, টোটাল 729 জন স্টুডেন্ট আর 16 জন অতিরিক্ত বাকি থেকে যাচ্ছে। তাহলে বলছে রো কতগুলো হবে? 29টা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এই নিচের মধ্যে কোনটা সঠিক? √2 কি √2 ইজ আ র্যাশনাল নাম্বার, মানে √2 বলছে মূলদ সংখ্যা, না, √2 মূলদ নয়, √2 অমূলদ সংখ্যা, ইর্যাশনাল নাম্বার। সাম অফ টু ইর্যাশনাল নাম্বার ইজ অলওয়েজ ইর্যাশনাল, দিস ইজ কারেক্ট। দুটো অমূলদ সংখ্যার যোগফল, ঠিক আছে। কি বলছে? সাম অফ টু ইর্যাশনাল নাম্বার, এক মিনিট, সাম অফ টু ইর্যাশনাল নাম্বার ইজ অলওয়েজ ইর্যাশনাল। আবার বলছে সাম অফ টু র্যাশনাল নাম্বার ইজ অলওয়েজ র্যাশনাল। দুটো র্যাশনাল নাম্বার বা দুটো মূলদ সংখ্যার সমষ্টি সবসময় মূলদ সংখ্যা হয়। মূলদ সংখ্যা মানে ধরে নাও 2/5 আর 3/5 ধরে নাও, বা 3/4। এদেরকে যখন তুমি যোগ করবে তখন যেটা আসবে 20 আসলো আর এদিকে 15, তো যাই আসুক না কেন সেটাও আমাদের একটা মূলদ সংখ্যা হয়। অর্থাৎ দুটো মূলদ সংখ্যার সমষ্টি ইজ অলওয়েজ মূলদ সংখ্যা। কিন্তু দুটো ইর্যাশনাল নাম্বার, দুটো আমাদের যে ইর্যাশনাল নাম্বার আছে, ঠিক আছে, ওকে, কিন্তু এটা আমাদের ঠিক হবে না, কারণ দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সবসময় অমূলদ হয় না। মনে করো না একটা অমূলদ সংখ্যা আছে -√2, আরেকটা অমূলদ সংখ্যা সেটা +√2। দুটো অমূলদ সংখ্যা, এদেরকে যদি যোগ করি 0 চলে আসবে। 0 কিন্তু আবার মূলদ সংখ্যা, অর্থাৎ দুটো অমূলদ সংখ্যার সমষ্টি আমাদের মূলদ হতে পারে 0 যখন হয়। তো এটা সবসময় ট্রু হয় না, এটা সবসময় ট্রু হয়। দুটি মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বারের সমষ্টি সবসময় র্যাশনাল নাম্বার হয়। আর বলছিল √49 ইর্যাশনাল, √49 ইর্যাশনাল নয়, √49 মানে 7, সেটা হচ্ছে একটা র্যাশনাল বা মূলদ সংখ্যা হয়। 79 নাম্বার বলছিল দি লিস্ট নাম্বার হুইচ লিভস নো রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই এত। সব থেকে ছোট সংখ্যাটি বের করো যাকে 36, 48 আর 112 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ এদের আমরা বের করব লসাগু, 36, 48 আর 112। তো
4 দিয়ে করে দিলাম একেবারে, 4 নং 36, 4 12 48, 4 2 8, 4 3 4 8 32। তারপরে 3 দিয়ে করি, 3 তিরিকে 9, 3 4 12, 28 থাকলো। 4 দিয়ে করলে 4 1 4, 4 7 28। লসাগুটা হলো 4 3 12, 12 4 48 ইন্টু 3 7 21 আর 1 21। এটাকে গুণ করলে 1008। তাহলে 1008 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যাকে 3টা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মিলে যাবে ভাগ। দি রেশিও অফ দি প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড হিজ সান, ফাদার এবং মানে সানের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 8:3 আফটার 5 ইয়ার। 5 বছর পরে এই অনুপাতটা হবে 8:3। তাহলে বর্তমানে সানের বয়স কত? তো দেখো 2 থেকে কত বাড়লো 1, 7 থেকে কত বাড়লো 1, 1 1 করেই আছে, সেম আছে ডিফারেন্সটা। তাহলে এই 1 মানেই হচ্ছে 5 বছর। 1-এর মান যদি 5 বছর হয় তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের মান হবে 10 বছর। ওটাই বলেছিল যে পুত্রের বর্তমান বয়স কত, 10 বছর। তারপরে আসছি পরেরটাতে, বলছে two digit numbers consisting of the same 2 digits are in the ratio 4:7, one such pair। দুটো 2 ডিজিটের সংখ্যা আছে, আবার সেই সংখ্যাগুলোর যে দুটো করে ডিজিট আছে তারা সেম, যেমন 44 77 এরকম। তাহলে বলছে মানে বোঝা গেল ব্যাপারটা, বলছে কি টু ডিজিটস নাম্বার কনসিস্টিং অফ দি সেম 2 ডিজিটস, মানে ওরকম না, সরি 44 77 নয়, মানে ধরে নাও দুটো নাম্বার আছে, একটা এটা নাম্বার একটা এটা নাম্বার। এই দুটো নাম্বারের মধ্যে যে ডিজিটগুলো থাকবে এখানেও সেম থাকবে, মানে যদি এখানে 31 হয় তো এখানে 13 থাকতে পারে। বোঝা গেল ব্যাপারটা, সেম। তো সেম থাকা মানে কি, দুটো 2 ডিজিটের নাম্বার সেম ডিজিট থাকা মানে একটা আরেকটার উল্টো হবে মোদ্দা কথা। তো সেখানে বলছে এরকম হবে যাদের অনুপাত হতে হবে আবার 4:7, সেরকম একটা জোড়া বলো। তো অপশন থেকেই দেখে নাও। তো এটা তো হবে না, কারণ সেম ডিজিট নেই, এখানে 4 0 এখানে 7 0 আছে। 16 61 হওয়ার চান্স আছে, এটা হবে না। 12 21 হতে পারে, কারণ সেম ডিজিট, 1 6 1 6 1 2 1 2, কিন্তু অনুপাতটা হতে হবে 4:7। তো দেখো 3 4 12 আর 3 7 21, এটাতে গিয়ে অনুপাতটা মিলছে, তাই এটা অ্যান্সার, এটা হবে না, এটাতে আমার এই অনুপাতটা মিলছে না। A man went on a tour and spent as many rupees each day as the number of days in the tour. His total expense was at the duration of his tour. একজন মানুষ সে ভ্রমণে গেল কোথাও, সে কি করলো প্রতিদিন তত টাকা করেই খরচা করলো যতদিন সে থেকেছিল। মানে সে যদি 10 দিন থেকে থাকে তাহলে প্রত্যেক দিনের ওর খরচ 10 টাকা করে, টোটাল 100 টাকা খরচ, এরকম গল্প বলছে। আর বলছে টোটাল খরচ হচ্ছে 1296, তাহলে ট্যুরটা কত দিনের ছিল? আমি যদি মনে করি তার ট্যুরটা ছিল x দিনের, তার মানে সে প্রত্যেক দিন x টাকা করে খরচা করে, তাহলে প্রতিদিন x টাকা করে x দিনে মোট খরচ হবে কি x গুণ x, এটাই 1296, অর্থাৎ x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1296। তার মানে x ইজ ইকুয়াল টু রুট ওভার 1296, আর রুট ওভার 1296 হয় 36, 1296 বর্গমূল হয় 36, তাহলে তার ট্যুরটা ছিল 36 দিনের। দি লেন্থ অফ দি সাইডস অফ 2 ইকুয়াল শিটস আর 12 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার, তাদের রেশিও অফ দেয়ার এরিয়াস। দুটো বর্গাকার ক্ষেত্র আছে, ঠিক আছে, এদের সাইডগুলোর যে অনুপাত মানে মান, একজনের সাইডের মান হচ্ছে 12 সেমি আর একজনের হচ্ছে 9 সেন্টিমিটার, তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি কি, বাহু স্কোয়ার অর্থাৎ 144 হয়ে যাবে এটা, আর এটা 9 স্কোয়ার 81 হয়ে যাবে। এই দুটোর করতে হবে আমাকে অনুপাত। তো দেখো এটাকে আমি 9 দিয়ে যদি কাটা করি, 9 1 কে 9, 9 6 54, 9 9 81, 16:9। এটাকে করার আরেকটা শর্টকাট নিয়ম হচ্ছে বাহুগুলোর অনুপাত তুমি আগে বের করে নাও। তো 3 4 12, 3 3 কে 9, এটা হচ্ছে তাদের বাহুর অনুপাত। বাহুর অনুপাত যা হয় ক্ষেত্রফলের অনুপাত, তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, এটা হয়ে যাবে অনুপাত। অর্থাৎ একই গল্প তুমি চাইলে একটু অন্যভাবেও করতে পারো। When sold at loss 90, loss incurred on a toy is 25%, the price at which it is sold to be sold to gain 10%. 90 টাকায় বিক্রি করলে 25%-এর ক্ষতি হয়, 10% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করব? 90-এ বিক্রি করলে লস হচ্ছে 25, তার মানে এটা হচ্ছে 75%-এর মান। তাহলে 10% লাভ করতে গেলে 110-এ বিক্রি করতে হবে, 110%-এ। এরকম কোশ্চেন আমি প্রফিট অ্যান্ড লসে করিয়েছি, কিছুদিন আগে ক্লাসেস হলো আমাদের রেলওয়ের, সেখানেও করিয়েছি। তো একই রকম কোশ্চেন আছে। দেখো 5 দিয়ে কাটো, 5 25-তে 5 দিয়ে করলে 5 15-তে 75 না, আচ্ছা ঠিক আছে। 3 দিয়ে কাটো, 3 25-এ 75, 3 30-এ 90, 5 5-এ 25, 5 6-এ 30,
5 দুনা 10, 5 দুনা 10, 132। 132 টাকায় বিক্রি করলে পরে 10%-এর লাভ থাকবে। A certain sum amounts to rupees এত at 4% per annum simple interest in 5 years। 5 বছরে 4% সরল সুদের হারে কোনো একটা টাকা এত টাকা হয়ে যায়, তাহলে আসলটা কত? তো 4% করে 5 বছর মানে 20%। তার মানে শুধুমাত্র সুদই হচ্ছে 20%, আর আসল তো সবসময় 100% হয়। তাহলে টোটাল সুদ আসল হলো 120%। সেটাই আমাকে দেওয়া আছে 14,400। 120%-এর মান যদি এটা হয়, তাহলে 100%-এর মান কত? 0 0 কাটো, 12 12 144, 12,000 কত আসলো? 12,000 টাকা হচ্ছে আসলের মান বা প্রিন্সিপাল। The time in which rupees 9,000 amounts to rupees 12,150 at 7% per annum। 7% বা বার্ষিক সরল সুদের হারে 9,000 টাকা 12,150 টাকা হবে কত বছরে বলছে? কত বছরে? ঠিক আছে, তো 9,000 টাকার 7%-এর মান কত? 630 টাকা। অর্থাৎ এক বছরের সুদ হচ্ছে 630। ঠিক আছে, এক বছরে সুদ হচ্ছে 630। আর 12,150-এর থেকে যদি আমি 9,000 বাদ করে দিই, 10 11 12 3,150, তাহলে 3,150 টাকা সুদ হতে কত সময় লাগবে? এক বছরের সুদ হয় 630, তাহলে 3,150 সুদ কত দিনে হবে? ওকে, 5 দিয়ে, 5 ইয়ার্সে, 5 বছরে। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। এ অ্যান্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 8 days। এ আর বি মিলে একটা কাজকে 8 দিনে করতে পারে। বি আর সি মিলে সেই কাজটাকে 12 দিনে করতে পারে। আবার সি আর এ মিলে সেই কাজটাকে 16 দিনে করতে পারে। এদের তিনজনের লসাগু আমরা নিয়ে নিই 48। 8 6 48, 12 4 48, 16 3 48। অর্থাৎ এ আর বি মিলে একদিনে করে 6 ইউনিট কাজ, বি আর সি মিলে একদিনে 4 ইউনিট, আর সি আর এ মিলে একদিনে 3 ইউনিট কাজ। তো এদেরকে সবাইকে যদি যোগ করে দিই, এ দুবার আসবে, বি দুবার আসবে, সি দুবার আসবে, অর্থাৎ 2 × a + b + c হবে 6 আর 4 10 3 13 ইউনিট। তার মানে a + b + c শুধু হবে 13/2, অর্থাৎ 6 দশমিক বা যাই হোক 13/2। অর্থাৎ a + b + c যদি একসাথে কাজ করে তাহলে একদিনে 13/2 ইউনিট কাজ হয়। এবার আমাকে বলছে ইফ দে অল ওয়ার্ক টুগেদার দ্য হোল ওয়ার্ক ক্যান বি ডান। তাহলে 48 মিনিট কাজ কত দিনে হবে? একদিনে হয় 13/2 ইউনিট, তাহলে 48 ইউনিট হতে কত সময় লাগবে? 13/2 দিয়ে ভাগ করো, তাহলে 48 × 2/13 হয়ে গেল, 96/13 হয়ে গেল। তো 13 দিয়ে করলে 13 7 তে 91, 91 আর 5 96, 7 পূর্ণ 5/13 দিন। এটা হবে অ্যান্সার। বলছে দি লিস্ট নাম্বার দ্যাট শুড বি সাবট্রাক্টেড ফ্রম দিস টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। এর থেকে কম সব থেকে ছোট কোন নাম্বারটাকে মাইনাস করতে হবে যাতে এটা আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। পূর্ণবর্গ সংখ্যা মানে এর বর্গমূল হয়ে যায়। তা আমি এটার বর্গমূল করার আগে চেষ্টা করে দেখব কিভাবে বর্গমূল করে। দুটো দুটো করে নিতে হয়, আমরা জানি এরকম। লাস্টের দিক থেকে দুটো দুটো করে নিতে হবে। 1 2 7 7 3 এইরকম, 2 2 এখানে 1 1 যেহেতু আছে 1 1 কে 1 মিলে গেল। এবার কি হবে? আমাদের 27 জোড়াটা নেমে আসবে, এখানে 1 এর ডবল অর্থাৎ 2 বসাবো। এবার এখানে আমাকে একটা সংখ্যা বসাতে হবে, ঠিক না? তো এখানে আমাকে বসাতে হবে একটা সংখ্যা। তো এখানে যা বসাবো এখানে তাই বসাতে লাগে, তাই আমি 1 বসালাম, এখানেও 1, এটা কিছু নয়। 21 1 হলো আমার 21, 21 1 21 নামলো কত? 6। এবার এই গোটা জোড়াটা নেমে আসবে 73। এবার আমি কি করব? 11 যে হয়েছিল 11 ডবল করে বসাবো 22, ঠিক? এবার এখানে যেটা বসাবো এখানে সেটাই বসাতে হবে। তাহলে যদি আমি 3 বসাই তাহলে 600, 3 বসালে হয়ে যেতে পারে। 3 বসালাম, তাহলে 3 3 9, 3 2 6, 3 2 6 69 4, অর্থাৎ 4 আমার অতিরিক্ত থেকে যাচ্ছে। তো এখান থেকে যদি 4 মাইনাস করা যেত তাহলে আমার ভাগটা মিলে যেত, অর্থাৎ মানে বর্গমূলটা সম্ভব হতো। তাহলে আমাকে এর থেকে মিনিমাম 4 মাইনাস করে দিতে হবে, যেটা ভাগশেষ লাস্টে পড়ে থাকলো একদম লাস্টে। সেটা যদি এখান থেকে কমিয়ে দেওয়া যায় তাহলে এটা বর্গমূল করা যাবে, সেটা 113 স্কোয়ার হবে, 113 বর্গ মানে বর্গ হয়ে যাবে তখন, যদি আমরা এখান থেকে 4 মাইনাস করি। তারপরে আসো, দি প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ এত অ্যান্ড দেয়ার HCF ইজ এত, দেন LCM অফ দ্য নাম্বার। তো আমরা জানি দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু হয়। তার মানে সংখ্যা দুটির গুণফলকে যদি আমি তাদের গসাগু দিয়ে ভাগ দিই তাহলে লসাগু পাবো, ব্যাস এইটুকুই। তো এইটুকু বুঝতে পারছো,
24 দিয়ে ভাগ দেবে আর 6 আছে লাস্টে, তাহলে 4 4 16, অর্থাৎ অ্যান্সারগুলো আমার এটা হবে না, এই দুটো 864 হতে পারে অথবা 2104 হতে পারে। ঠিক আছে, তো চাইলে পরে দেখো এই হিসাব করে একটু মানে বুদ্ধিশুদ্ধি কাটিয়ে করতে পারো, যেখানে 8 আছে আর এখানে 16 আছে, 2 আছে, তা 8 2 16, 16-র কাছাকাছি যাচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে এইটাই আমাদের অ্যান্সার হবে, 8 2 16, মানে 16,000 সামথিং বোঝা যাচ্ছে। আর 2104 দিয়ে যদি করা যায় তাহলে তো অনেক বেশি হয়ে যাবে, মানে এটা অ্যান্সার বেশি, এর থেকে বেশি চলে যাবে হয়তোবা। ঠিক, তো এটা হবে না আমার যেটা মনে হচ্ছে। তাও আমরা পরীক্ষায় চাইলে টাইম না থাকলে এটা টিক দিয়ে দিতে পারো, বাট আদারওয়াইজ সলভ করে নেবে। কীভাবে? কাটাকাটি করে এখান থেকে 4 দিয়েই কাটি, 4 6 24, 4 5 20, 4 1 4, 3 নামলো, 4 8 32, 4 4 16, 6 8 48, 3 গেল 38, 6 6 36, 6 4 24, দেখো 864। তো পরীক্ষায় চাইলে তোমরা সলভ না করো এটা অ্যান্সার করতে পারতে। The greatest number which leaves the same remainder when it divides এত and এত and এত। তো সেই গ্রেটেস্ট সব থেকে বড় নাম্বারটাকে বের করতে হবে, যেটা দিয়ে এই তিনটেকে ভাগ দিলে প্রতি ক্ষেত্রে সেম ভাগশেষ থাকে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের উত্তরটা হয় এই দুটোর বিয়োগফল আর এই দুটোর বিয়োগফলের গসাগু। 908-এর থেকে 590 মাইনাস করো, 8, 9-এর পরে 1, 10, 5 আর 1 6 আর 3 9, 318 হলো। 8-এর পরে 6 করো, 14, হাতে থাকলো 1, মানে 908 তো তাহলে 6ই হবে এখান থেকে, তাহলে না 6 না, 8-এর পরে 6 14, ওখান থেকে 1 আসলো এখানটায়, 1 1 মিললে হলো 0, 908 আছে, 1 মিনিট, 908 যদি হয় তাহলে 106 হওয়া উচিত। ওকে, আর 9-এর পরে 1 মিনিট, 8-এর পরে 6 14, ওখান থেকে 1 আসলো, মিললো হ্যাঁ 106। তো 318 আর 106 যদি আমরা গসাগু বের করি সেটাই আমাদের উত্তর হয়। তো এদের দুজনের গসাগু তো 106 হবে, 106 3 318, এটা গসাগু কত? 106। তো সেটাই হচ্ছে অ্যান্সার। সব থেকে বড় সংখ্যা 106, যেটা দিয়ে এই দুটোকে এগুলোকে যদি ভাগ দাও প্রতি ক্ষেত্রে সেম ভাগশেষ থাকবে। যেমন তুমি চাইলে চেক করে নিতে পারো ভেরিফিকেশনের জন্য, যে 106 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 5 দিয়ে করলে 530 হচ্ছে, মানে এরকম করে করলে 106 5-এ করলে হচ্ছে কত? 530, নামলো 60 ভাগশেষ থাকলো। যদি আমি 908-কে ভাগ দিতাম 106 দিয়ে তাহলে 9 দিয়ে তো যাবে না, 8 দিয়ে করি, 8 6 48, 8 848 হচ্ছে, সেক্ষেত্রেও দেখো 60 ভাগশেষ থাকবে। যদি 1014-কে আমি 106 দিয়ে ভাগ দিই, 9 দিয়েই করি, 9 6 54, 9 1 9, তাহলে 0 5-এর, তাও দেখো 60, অর্থাৎ প্রতি ক্ষেত্রে সেম ভাগশেষ থাকছে 106 দিয়ে। এই ধরনের কোশ্চেনে কি করতে হয়? এই দুটোর বিয়োগফল আর এই দুটোর বিয়োগফলের গসাগুটা আমাদের উত্তর হয়। ফাইন্ড দি অড ওয়ান আউট, এর মধ্যে কোনটা আলাদা? তো দেখো √16 হচ্ছে আলাদা, কারণ √16 হচ্ছে পারফেক্ট স্কোয়ার, বাকিগুলো পারফেক্ট স্কোয়ার নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা 4 হবে। বাকিগুলো রুটের বাইরে বেরোবে না, বা বলতে পারো বাকিগুলো অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, এটাও বলতে পারো। 770 is divided into 4 parts proportional to এত, then the smallest and largest part। 770-কে 4টা পার্টে ভাগ করা হলো, স্মলেস্ট আর লার্জেস্ট পার্টটা কত কত হবে? তো 770 4টা পার্ট আছে, 2:3:4:5, 5 আর 4 9 আর 3 12 2 14। তো 14 ইউনিটের মান যদি 770 হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে? 14 5 70, 14 5 70 55। 1 ইউনিটের মান যদি 55 হয় তাহলে স্মলেস্ট পার্ট বলতে 2 আর লার্জেস্ট পার্ট বলতে 5। তো 2 এর মান কত হবে? 1 এর মান 55 হলে 2 এর মান হচ্ছে 110, আর 5 এর মান কত হবে? 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 5 25 আর 2 27, 275। তাহলে 110 আর 275 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে বলছে এ হোস্টেল হ্যাড প্রভিশন ফর 75 স্টুডেন্টস ফর 30 days। আফটার 6 days 15 মোর স্টুডেন্ট জয়েন দি হোস্টেল, দ্য রিমেনিং প্রভিশন উইল লাস্ট ফর। 75 জনের 30 দিনের খাওয়ার ছিল, তার মধ্যে 6 দিন অলরেডি হয়ে গেছে, তার মানে 24 দিনের খাওয়ার বাকি আছে। 75 জনের 24 দিনের খাওয়ার বাকি আছে, এখন 15 জন স্টুডেন্ট আরও বেড়ে গেল, তাহলে 75 আর 15-তে হয়ে গেল 90 জন স্টুডেন্টের কত দিন চলবে, এটা দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার বেরোবে। তো এখানে 5 দিয়ে করি, 5 18-তে 90, 5 15-তে 75, 3 5-এ 15, 3 6 18, 6 4-এ 24, 4 5-এ 20, তাহলে আরও 20 দিন চলবে। ঠিক আছে। টাইম টেকেন বাই এ ট্রেন 150 মিটার লং মুভিং অ্যাট এ স্পিড অফ এত কিলোমিটার পার আওয়ার টু পাস আ ল্যাম্প পোস্ট। একটা ল্যাম্প পোস্টকে পাস করতে কত সময় লাগবে? তো টাইম ইজ ইকুয়াল টু কী হয়? ডিস্টেন্স বাই স্পিড। কত দূরত্ব যায়?
একটা পোলকে ক্রস করা মানে নিজের দূরত্বই, নিজের যে দৈর্ঘ্য একটা ট্রেনের সেটাই যাওয়া, অর্থাৎ 150 মিটার যাওয়া। বাই স্পিড, কিন্তু স্পিডটা আছে কিলোমিটার প্রতি আওয়ারে, তাই এটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার প্রতি সেকেন্ড করব, তাহলে উত্তরটা আমার সেকেন্ডে আসবে। 18 দুনা 36, 5 দিয়ে কাটলে 5 30 হলো, 2 15 হলো, তো 15 সেকেন্ড। কত? 15 সেকেন্ড। 8 men or 15 boys earn 12,000 in 30 days, মানে 8 জন পুরুষ, ঠিক আছে, 30 দিনে, 8 জন পুরুষ 30 দিনে ইনকাম করে 12,000 টাকা। অথবা বলতে পারো 15 জন বয়, তারাও 30 দিনে আর্ন করে 12,000 টাকা। মানে যদি 8 জন মেন থাকে তাহলে তাদের 30 দিনের যেটা ইনকাম 15 জন বয়ের 30 দিনের ইনকামের সাথে সমান। এখান থেকে দেখো এগুলো তো কাটাকাটি যাবে, 30 1200 এগুলো তো সব কাটাই যাচ্ছে। আমি এখান থেকে বলতে পারি m/b = 15/8, অর্থাৎ এটা হচ্ছে এদের দক্ষতা। একজন পুরুষ একদিনে কতটা কাজ করতে পারে আর একজন বয় একদিনে কতটা কাজ করতে পারে তার অনুপাত বেরোলো, দক্ষতা। তাহলে বলছে হাউ মাচ মানি উইল 20 মেন, তাহলে 20 মেন অ্যান্ড 24 বয় মিলে কতটা আর্ন করবে, ঠিক আছে। হাউ মাচ মানি উইল 20 মেন অ্যান্ড 24 বয়েজ আর্ন। তো যেহেতু এখানে কোনো ডেজ বলা নেই, তাহলে আমরা ধরে নেব সেম ডেজ, অর্থাৎ 20 মেন আর 24 বয় মিলে ওই 30 দিনে ইন্টু 30, এখানে আসছে না, ইন্টু 30 বাই এটা কত হবে এক্স এখানটায়। এখান থেকে আমি যে কোনো দুটো ইকুয়েশনকে নিয়ে কাজ করব, এই দুটোকে, এটা নিতে পারো, এটা নিতে পারো, কিন্তু এবার আমরা মান বসাবো। এখানে ছিল কত? 15 ইন্টু বি বলতে কত হচ্ছে 8 ইন্টু 30/1200 ইজ ইকুয়াল টু 20 এম বলতে কত? 15 ইন্টু 20 মানে কত? 300, প্লাস এখানে কত ছিল? 24 বয়, তাহলে একজন বয় মানে হচ্ছে 8, তাহলে 24 বয় মানে হচ্ছে 8 4 32, 2 হাতে থাকলো 3, 8 2 16 আর 3 19, 192, ঠিক আছে। ওই 30 দিনেই কত আর্ন করবে সেটা বের করব। তো 30 তো বোথ সাইড থেকে কাটা যাচ্ছে, 15 দিয়ে করলে 15 8 120, 80, 8 10 80, অর্থাৎ 1/10 ইজ ইকুয়াল টু, ওকে, এখানে এই দুটোকে যোগ করলে হবে 3 4 492 বাই এক্স, তাহলে কোনাকুনি গুণ করলে এক্স এর মান হবে 4920, ঠিক আছে। আরেকটা জিরো আসার কথা, এখানে হয়তো কোথাও একটা মিসিং হচ্ছে, ওকে। ও আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করছিলাম, ইন 5 ডেজ, এখানে 30 না, এটা 5 দিন হবে, এটা বলে দেওয়া আছে, আমি ওটা মিস করে যাচ্ছিলাম, যে 5 দিনে কতটা আর্ন করবে। তাহলে এখানে 5 হবে, এটা 30 কাটা যাবে না, এখানে হবে 5 দিনে, অর্থাৎ এটা 30 না হয়ে এটা হয়ে যাবে আমার 5, তাহলে 5 6 হচ্ছে 30, তাহলে 6/10 বাঁচলো, ঠিক। তার মানে যখন কোনাকুনি গুণ করব নিচে আমার একটা 6 আসবে, তো এটা দিয়ে গুণ করলে পরে, ওকে। আরেকটা জিনিস দেখো, এখানে ছিল 12,000, আমি 1200 করে দিয়েছিলাম এখানটায়, এটা 12,000 আছে, অর্থাৎ ওই জন্য একটা জিরো আমার এখানে বেশি আসবে, এখানে একটা জিরো আমার বেশি আসবে। এবার 6 দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে 6 8 48, 1 গেলে 49, 6 2 12, 8,200, তার মানে 8,200 টাকা বা 20 জন মেন আর 24 জন বয় মিলে 5 দিনে আর্ন করবে। বাই সেলিং 320 আর্টিকেলস অ্যাট দি কস্ট প্রাইস অফ 400 আর্টিকেলস, দ্য পার্সেন্টেজ অফ প্রফিট কত। তার মানে বলছে 320টা আর্টিকেলের যে সেলিং প্রাইস সেটা হচ্ছে 400টা আর্টিকেলের কস্ট প্রাইসের সাথে সমান, অর্থাৎ SP/CP ইজ ইকুয়াল টু হচ্ছে 400/320। এখানে করো 4 10 40, 4 8 32, 2 5 10, 2 4 8, 5/4 কত হচ্ছে? 5/4। এটা যেহেতু আমার 5/4 হলো, ঠিক, তাহলে পরে আমার এখান থেকে প্রফিট কত হচ্ছে? সেলিং প্রাইস 5, কস্ট প্রাইস 4, তাহলে প্রফিট যেটা আমার হয়ে যাবে সেটা হয়ে যাবে, প্রফিটের পার্সেন্ট হবে 5 থেকে 4 বাদ দিলে 1 বাই ক্রয় মূল্য, অর্থাৎ 4 ইন্টু 100% মানে 25%, 4 25 100, 25%-এর প্রফিট। 3 men and 4 boys complete a work in 28 days, 28 days. 3 men and 4 boys complete a work in 28 days. আবার বলছে 4 men and 6 boys complete the same work in 20 days. তাহলে আমরা এখান থেকে এক কাজ করি, কাটাকাটি করি, 4 7 28, 4 5 20, গুণ করো 7 3 21 m আর 7 4 28 বয়, 5 4 20 m আর 5 6 30 বয়, তাহলে 21 থেকে 20 চলে গেলে শুধু m হলো,
আর 28 থেকে 30 থেকে 28 গেলে 2b হলো, তার মানে m/b ইজ ইকুয়াল টু 2/1, অর্থাৎ একজন পুরুষ একদিনে 2 ইউনিট কাজ করে এবং একজন বয় একদিনে 1 ইউনিট কাজ করে, এটা আমরা পেলাম। এবার বলছে দি নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড বাই 7 men and 6 boys টু কমপ্লিট দি সেম ওয়ার্ক, এই সেম কাজ করতে 7 জন পুরুষ এবং 6 জন বালকের কত লাগবে। তো টোটাল কাজটা কত সেটা আগে আমরা বের করি। এখানে আমরা মানগুলো পুট করে দিই এম আর বি এর। এম এর মান হচ্ছে 2, তাহলে 4 দুনা 8, প্লাস বয়ের মান হচ্ছে 1, 6 1 6, 8 আর 1 9, 9 ইন্টু 20 মানে 180 ইউনিট হচ্ছে টোটাল কাজ। তাহলে 180 ইউনিট কাজ যদি এখন 7 মেন আর 6 জন বয়কে করতে হয় তাহলে সময়টা কত লাগবে। 7 মেন মানে 7 দুনা 14 আর 6 বয় মানে 6 1 6, 14 আর 6 মানে যোগ করলে হচ্ছে 20, তাহলে 9 9, এখান থেকে টোটাল তো আসলো, এটা 1 করে ফেলেছিলাম আমি, এটা 6 1 6 হবে, এটা 8 আর 6 14, 14 5 70, অর্থাৎ 14 ইন্টু 2, 14 ইন্টু 2 মানে হচ্ছে 28, 14 দুনা 28, 280 হবে, ঠিক আছে, 280 ইউনিট হবে এটা টোটাল, 180 করে ফেলেছিলাম কারণ এখানে 6 আসবে, 6 1 6, তাহলে 280 হলো এটা, আর নিচে হলো 20, নিচে হলো 20, তাহলে 2 দিয়ে করলে 280/20, অর্থাৎ 14 দিন, কত দিন, 14 দিন লাগবে টাইম। তারপরটাতে আসো, এ ম্যান সোল্ড 2 books at এত ইচ, অন ওয়ান হি গেইন 4% অ্যান্ড অন দি আদার হি লস্ট 4%, দি টোটাল লস অর গেইন তাহলে কত। ঠিক টোটাল লস অর গেইন আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করা যায়, এ ম্যান সোল্ড 2 books, প্রতিটা বুককে 1248 টাকায় বিক্রি করেছে, একটাতে ওর 4%-এর লাভ হয়েছে, একটা 4% লস। তো যখন এরকম হয়, একটাতে x%-এর লাভ হয়, একটাতে x% লাভ লস হয়, আর বিক্রয় মূল্য সেম হয়, তখন ওভারঅল তার লসই হয়। সেই লসটা হচ্ছে 4/100%-এর, অর্থাৎ 16/100%-এর তার লস। তো পার্সেন্ট সাইন তুললে আরেকটা 100 হবে নিচে, কাটাকাটি করো, 4 4 16, 4 25 100, 4 25 100, 1/625, অর্থাৎ টোটাল ক্রয় মূল্য যদি 625 হয় তাহলে লস হচ্ছে 1 টাকা। 625 টাকা কেনা দাম হলে 1 টাকার টোটালিতে লস, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কত, 625-এর থেকে লসটা যেটা হয়ে গিয়েছে, মানে লসে যেহেতু বিক্রি করেছো মানে কমে বেচেছো, তার মানে 624 টাকা। তার মানে তো ওভারঅল যদি বিক্রয় মূল্য বলি দুটো মিলিয়ে সেটা হচ্ছে 624 আসলো, কিন্তু ওরা বলেছে প্রতিটা জিনিসকে সে 1248-এ বিক্রি করে। তো 624, তাহলে টোটাল এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে আমি বলতে পারি 624 মানেই হচ্ছে আমার এই টাকাটা, টোটাল বিক্রয় মূল্যটা। তাহলে লস তো আমার কত হয়েছিল, 1 ইউনিটের লস, তো 1 ইউনিটের মান কত, 624, 2-এ হচ্ছে 1248, 2 গুণা 4 আর 1-কে হচ্ছে 4, তাহলে 4 টাকার হচ্ছে লস, লস অফ ₹4। The rational number whose numerator is the largest 2-digit number and denominator is the 4-digit number smallest. নিউমারেটর মানে হচ্ছে লব আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর। তো নিউমারেটরটা বলছে 2 ডিজিটের সব থেকে বড় সংখ্যা মানে 99, আর ডিনোমিনেটর বা হর বলছে 4 ডিজিটের স্মলেস্ট নাম্বার অর্থাৎ 1000। তাহলে সংখ্যাটা হচ্ছে আমার কত, 99/1000। নিউমারেটর মানে লব, লব 2 ডিজিটের বড় সংখ্যা, আর হর হচ্ছে 4 ডিজিটের ছোট সংখ্যা, তাহলে 99/1000। এটা আমাকে করতে হবে লসাগু। তো এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই √15-কে যদি তুমি মনে করে নাও এ, আর বি, 2-কে যদি বি মনে করো, তাহলে ব্যাপারটা দেখতে আছে এরকম, a - b/a + b যোগ a + b/a - b। এই দুটো যদি লসাগু করো তাহলে নিচে হবে a + b × a - b, আর উপরে হয়ে যাবে a + b যেহেতু আছেই a - b এর হোল স্কোয়ার আর যোগ a + b এর হোল স্কোয়ার। এটা ফর্মুলা পড়ে যায় 2 × a² + b² এর, আর নিচেরটা ফর্মুলা হয়ে যায় a² - b²। a বলতে আমি √15 নিয়েছিলাম, তাহলে √15-এর স্কোয়ার মানে হবে 15, আর b বলতে 2 নিয়েছিলাম, 2-এর স্কোয়ার 4, 15 - 4, তাহলে 15 আর 4-এ 19, 2 না হলো 38, আর এখানে হলো 11, তাহলে 38/11 মানে 11 × 3 = 33, 3 × 5/11।
তো এই ছিল আমাদের টোটাল 25টা কোশ্চেন্সের সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম, আশা করি ভালো লেগেছে। এছাড়া আরেকটা হয়তো ওয়ার্ডেন নাকি বলছিল, ওয়ার্ড মাস্টার নাকি সামথিং, সেটার একটা কোশ্চেন পেপার তোমরা পাঠিয়েছো, তো সেটারও সলিউশন আমি 1-2 দিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। একটা এটা ছিল এমভিআর, একটা ওয়ার্ড মাস্টার বা সামথিং, ঠিক মনে পড়ছে না নামটা পুরোপুরি, তো ওয়ার্ডেন হয়তো বা, তো আমি সেটারও সলিউশন তোমাদেরকে দিয়ে দেবো। তো আশা করি এগুলো তোমাদের WBPSCর যেহেতু, তো আপকামিং WBPSCর যে বিভিন্ন পরীক্ষা সেখানে তোমাদেরকে হেল্প করবে। ভিডিওটা দেখো, রাত্রে ক্লাস আছে আমাদের, সেই ক্লাসে অবশ্যই আসবে, জয়েন করবে। আজকে ভিডিওতে এটুকুই, পরবর্তী ভিডিও দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।